বিরোধী নেতাকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল তুরস্ক, টিয়ার গ্যাস, জলকামান উপেক্ষা করে রাজপথে লাখো মানুষ। গণবিক্ষোভ গড়ে তোলার আহ্বান ইমামোগ্লুর। গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা। সরাসরি সম্প্রচারের সময় ধরা পড়ল আল নাসের হাসপাতালের বিমান হামলার চিত্র। হামাস নেতাসহ 5 জনের মৃত্যু। সিরিয়ায় আসাদের অনুসারী আল ওয়াইট গোষ্ঠীর বিরুদ্ধে সরকারি বাহিনীর অভিযানের পর আবারও সহিংস পরিস্থিতি। নিরাপত্তা নিয়ে শঙ্কায় দেশটির সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনায় ডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। কোনোভাবেই দমন করা যাচ্ছে না তুরস্কের বিক্ষোভকারীদের। বিরোধী নেতা একরেম ইমামোগ্লুকে আনুষ্ঠানিক গ্রেফতারের পর আরও তীব্র রূপ নিয়েছে আন্দোলন। পুলিশি বাধা, ধরপাকড়, টিয়ার গ্যাস, জলকামান, কোনো কিছুর তোয়াক্কা না করে টানা 5ম রাতের মতো রাজপথে নেমেছে লাখো মানুষ। কারাগারে যাওয়ার আগে দেয়া এক্স বার্তায় জনগণের প্রতি গণবিক্ষোভ গড়ে তোলার আহ্বান জানান ইমামোগ্লু। জানান হার মানবেন না তিনি। ইস্তাম্বুলের মিউনিসিপ্যালিটির বাইরে হাজার হাজার মানুষের প্রতিবাদ সমাবেশ। স্লোগানে স্লোগানে ইমামোগ্লুর মুক্তির দাবি আর প্রেসিডেন্ট এরদোগানের প্রতি দুয়োধ্বনি। আন্দোলনকারীদের সরিয়ে দিতে চাইলে আবারও পুলিশের সাথে বাধে সংঘর্ষ। ধরপাকড়, পিপার স্প্রে, জলকামান, কোনো কিছুই ঠেকাতে পারছে না বিক্ষুব্ধদের। এক পর্যায়ে ছত্রভঙ্গ হলেও 1 ঘন্টার মধ্যে আবার জড়ো হয় আন্দোলনকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, পটকা ছোড়ে অনেকে। দেশ জুড়ে রাস্তায় সভা সমাবেশ নিষিদ্ধের নির্দেশ উপেক্ষা করে আঙ্কারা ও ইজমিরেও টানা 5ম রাতের মতো রাজপথে নামে হাজার হাজার মানুষ। কিছু জায়গায় শান্তিপূর্ণ কর্মসূচি হলেও সহিংসতা হয় বেশিরভাগ স্থানে। সিএইচপি প্রধানের পাশে থাকায় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান দলীয় নেতারা। তুরস্ক যেখানে ইমামোগ্লুকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে চায়, সেখানে তাকে কারাগারে পাঠিয়ে লাখ লাখ জনতাকে অপমান করা হচ্ছে। আপনারা যদি এখানে না থাকতেন, টিয়ার গ্যাসের ভয় না পেয়ে রাজপথে না নামতেন, এরদোগান মনোনীত কেউ ইস্তাম্বুলে মেয়র অফিস দখল করে ফেলতেন। চলমান বিক্ষোভের মধ্যেই রোববার দুর্নীতির অভিযোগে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয় এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী 54 বছর বয়সী একরেম ইমামোগ্লুকে। কারাগারে যাওয়ার আগে এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে দাবি করেন সম্পূর্ণ বেআইনিভাবে আটক করা হয়েছে তাকে। স্পষ্ট জানান মাথা নত করবেন না তিনি। গণবিক্ষোভের আহ্বান জানান জনগণের প্রতি। ডরথি দস্ট্রিন, যমুনা নিউজ। মেয়াদ বাড়িয়ে যখন ক্ষমতা আরও পাকাপোক্তের চেষ্টায় ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট, ঠিক সেই মুহূর্তে গদি নিয়েই শুরু হলো টানাটানি। অতীতে নানা চড়াই উতরাই সফলভাবে পেরিয়ে গেলেও 1 দশকের নজিরবিহীন বিক্ষোভে এবার অনেকটাই নাকাল রিসেপ তাইপ এরদোগান। তীব্র আন্দোলনের মুখে এবার কি টিকতে পারবে তুর্কি প্রেসিডেন্ট, নাকি অবসান হবে 2 দশকের বেশি সময়ের রাজত্বের? প্রেসিডেন্ট এরদোগানের শক্তিশালী প্রতিপক্ষ এবং ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগ্লুর গ্রেফতার ঘিরে গেল কয়দিন ধরেই নজিরবিহীন বিক্ষোভে উত্তপ্ত তুরস্ক। ধরপাকড়, অতিরিক্ত পুলিশ মোতায়েন, সভা সমাবেশ নিষিদ্ধ করেও কোনোভাবেই বিক্ষোভকারীদের দমাতে পারছে না এরদোগান প্রশাসন। উল্টো আরও সহিংসতার দিকে মোড় নিচ্ছে পরিস্থিতি। শাসনামলে এমন চাপে কখনো পড়তে হয়নি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে। 2016 সালে একবার সামরিক অভ্যুত্থানের চেষ্টা হলেও সফলভাবেই মোকাবিলা করেন তিনি। এবার পরিস্থিতি ভিন্ন। বিরোধীদের গণ্ডি পেরিয়ে এবার ক্ষোভ ছড়িয়েছে ছাত্র জনতার মাঝে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ক্রমে বড় হতে থাকা বিক্ষোভের বিপরীতে আদৌ কি গদি টিকিয়ে রাখতে পারবেন এরদোগান, নাকি ধরাশায়ী হতে হবে ইমামোগ্লু সমর্থকদের কাছে? এই আন্দোলন প্রেসিডেন্টের জন্য বড় ধরনের ভয়। এরদোগানের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন ইমামোগ্লু। আমরা আমাদের মেয়রের পাশে আছি, তাকে সমর্থন জানাচ্ছি, যা তার প্রেসিডেন্ট হওয়ার পথ আরও সুগম করবে। İstanbul'un
নিয়ন্ত্রণ রয়েছে ইমামোগলুর কাছে, আর ইস্তাম্বুলের নিয়ন্ত্রকই তুরস্ক নিয়ন্ত্রণ করে। এটা সবসময় হয়ে আসছে। এক্রেম ইমামোগলু এরদোগানের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এরদোগান তার সাথে চুক্তি করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। আমরা ইমামোগলুকেই প্রেসিডেন্ট বানাবো। বিরোধীদের দাবি, আগামী নির্বাচনের পথের কাঁটাকে সরাতেই গ্রেফতার করা হয়েছে ইমামোগলুকে। প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থিতার ভোটের দিনই ইমামোগলুকে গ্রেফতার দেখানো হলো। এটা মাফিয়াদের পদ্ধতি। এ ঘটনা তারই বার্তা দেয়। 22 বছর ধরে তুরস্কের ক্ষমতায় আছেন রিসেপ তাইয়েপ এরদোগান। প্রথমে প্রধানমন্ত্রী, পরে প্রেসিডেন্ট হিসাবে দেশটির কর্তৃত্বভার ধরে রেখেছেন 71 বছর বয়সী এই নেতা। তবে সংবিধানে পরিবর্তন না আনলে 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। এ অবস্থায় আগাম নির্বাচনের ডাক দিয়ে তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এরদোগান। অনিক রহমান, যমুনা নিউজ। রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির প্রাইমারিতে ব্যাপক ভোটে এগিয়ে রয়েছেন দলটির নেতা এক্রেম ইমামোগলু। 1.5 কোটি ভোটারের মধ্যে প্রায় 1,30,00,000 ভোটারই সমর্থন জানিয়েছেন তুরস্কের এই বিরোধী দলীয় নেতাকে। দলটির প্রধান এবং ইমামোগলু পরিবারের সদস্যরা বলছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই মামলা এবং গ্রেফতার করা হয়েছে তাকে। তুরস্কের বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির প্রাইমারিতে ভোটারদের ঢল। 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য এই ভোটের লড়াই। এরই মধ্যে 81টি শহরে অনুষ্ঠিত হয় ভোট। নিজের মতামত জানিয়েছেন প্রায় 1.5 কোটি ভোটার। বিভিন্ন জরিপ বলছে, প্রেসিডেন্ট প্রার্থিতার লড়াইয়ে বিপুল ভোটে এগিয়ে তুরস্কের বিরোধী নেতা এক্রেম ইমামোগলু। ইমামোগলু আমাদের নেতা। বর্তমানে যে অসমতা, অনিয়ম এবং বেআইনি কার্যক্রম চলছে, একমাত্র তিনিই পারেন এই পরিবর্তন আনতে। ইমামোগলু এরদোগানের ঘুম হারাম করে দিয়েছেন। তিনিই পারবেন সব পরিবর্তন আনতে। এ কারণেই আমরা তাকেই সমর্থন জানাচ্ছি। এ অবস্থায় ইমামোগলুর দলের প্রধান এবং তার পরিবারের সদস্যরা বলছেন, রাজনৈতিকভাবে বিরোধী দলকে দমাতে আনা হয়েছে মিথ্যা অভিযোগ। আমাদের অবস্থান পরিষ্কার, আমরা হার মানব না। এই আটকাদেশ অবৈধ। রাজনৈতিকভাবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমর্থক এবং অনুসারীদের প্রতি অনুরোধ, আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। ইমামোগলুর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। বলা হচ্ছে তিনি নাকি সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। এসব অভিযোগ এ কারণেই আনা হচ্ছে যাতে তিনি জামিন না পান। শুধু দেশেই নয়, বিভিন্ন দেশের প্রবাসী তুর্কিদের বড় একটি অংশ সমর্থন জানিয়েছেন ইমামোগলুর প্রতি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা চলছে। খান ইউনিসের নাসের হাসপাতালে বিমান হামলায় মৃত্যু হয়েছে হামাসের আরও এক শীর্ষ নেতার। নিহত নেতার নাম ইসমাইল বারহুম। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির আর্থিক বিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় হাসপাতালটিতে হামলা চালায় তেল আবিব। সেখানে চিকিৎসারত ছিলেন ইসমাইল। ওই হামলায় প্রাণ হারিয়েছেন স্বাস্থ্যকর্মী সহ আরও 5 ফিলিস্তিনি। যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের অভিযানের অন্যতম টার্গেট এখন হাসপাতালগুলো। এরই মাঝে গুড়িয়ে দেওয়া হয়েছে গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল। উপত্যকায় প্রায় 1.5 বছর ধরে চলা নারকীয় তাণ্ডবে প্রাণহানি ছাড়িয়েছে 50,000। রোববার নিহতের সংখ্যা হালনাগাদ করে তথ্য প্রকাশ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গোটা বিশ্বের কাছে গাজার ভয়াবহতা তুলে ধরতে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন বহু সংবাদকর্মী, যাদের ক্যামেরায় ধরা পড়ে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের চিত্র। বর্বরতার দৃশ্য ধারণে প্রাণও দিতে হয়েছে অনেককে। থেমে থেমে বিস্ফোরণ, মৃত্যুপুরী গাজায়। বিকট আওয়াজে কেঁপে ওঠে চারপাশ। ক্যামেরা হাতে ছুটে বেড়ানো সাহসী গণমাধ্যম কর্মীদের লেন্সে বিভিন্ন সময় ধরা পড়ে ইসরায়েলি বাহিনীর নৃশংসতার চিত্র। বোমার আঘাত থেকে প্রিয় সন্তানকে বাঁচাতে বুকে জড়িয়ে ধরেছেন এক অসহায় মা। হঠাৎ বিস্ফোরণে দিক বিদিক ছুটছেন পথচারীরা। গাজা সিটি শরণার্থী ক্যাম্প লক্ষ্য করে ভয়াবহ এই বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এলাকা খালি করার নির্দেশ দেওয়ার সাথে সাথেই হামলা। ক্যাম্পের মেইন ফটকে এসে বোমা পড়ে। আশ্রয় শিবিরেও যদি না থাকতে পারি তাহলে কোথায় থাকবো? মানুষজন তাঁবু ছেড়ে রাস্তায় চলে এসেছে।
গাজার আল নাসের হাসপাতালে ইসরায়েলি হামলার ভয়াবহতা ধরা পড়েছে আল জাজিরার লাইভ সম্প্রচারে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন সাংবাদিক। ঠিক ওই মুহূর্তে ইসরায়েলি ফাইটার জেট থেকে একটি বোমা এসে পড়ে হাসপাতাল প্রাঙ্গণে। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই সাংবাদিক। দক্ষিণের সর্বশেষ হাসপাতাল ছিল এটি। আরব ইউরোপের দেশ চেয়ে এই বর্বরতা দেখছে। মানবাধিকার নিয়ে সারাদিন বলাবলি করলেও গাজার এই দুর্দশা তাদের চোখে পড়ে না। দুই ইডিয়েট নেতানিয়াহু ও ট্রাম্পের জন্য চোখের সামনে মানুষগুলো মারা যাচ্ছে। গাজা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 150-র বেশি গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। এবার ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দর এবং মার্কিন রণতরী হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো হুতি বিদ্রোহীরা। রোববার এক ভিডিও বার্তায় এমন দাবি করেন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে। জানান, ফিলিস্তিন 2 নামক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালানো হয় ইসরায়েলি বিমানবন্দরে। দাবি, এই হামলার কারণে 8 ঘন্টারও বেশি সময় ধরে ফ্লাইট চলাচল বন্ধ ছিল ওই এয়ারপোর্টে। যদিও হামলার প্রতিহতের দাবি করেছে তেল আবিব। অন্যদিকে লোহিত সাগরে অবস্থিত মার্কিন রণতরীতে মিসাইল ও ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠনটি। এবার ইসরায়েলি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে অনাস্থা ভোটের অনুমোদন দিয়ে আরেকটি বিতর্কিত প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু। এই সিদ্ধান্তের মাধ্যমে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ মিয়ারাকে অপসারণে আরেক ধাপ এগিয়ে গেল নেতানিয়াহু প্রশাসন। অনাস্থা ভোটে হারলে নিজের অ্যাটর্নি জেনারেল পদ হারাবেন তিনি। সম্প্রতি নিরাপত্তা সংস্থা শিন বেইত প্রধান রনেন বারকে সরিয়ে দেয়ায় বিক্ষোভে ফেটে পড়ে ইসরায়েলের সাধারণ জনগণ। বিচারিক ও নিরাপত্তা ইস্যু সহ নানা সরকারি সিদ্ধান্তে বিরোধিতা করায় তাদের অপসারণের সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু। শেষ পর্যন্ত সামান্য এক বনবিড়ালের কাছে ধরাশায়ী হলো ইসরায়েল। গেল কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভেসে বেড়াচ্ছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে, সীমান্ত পাড়ি দিয়ে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে আক্রমণ করে গুরুতর জখম করেছে মিশরীয় ওই বন্যপ্রাণীটি। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে বিষয়টি প্রচার করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। নেট দুনিয়ায় হামাস নেতার সাথে মিল রেখে করা হয়েছে নামকরণও। গেল কয়েকদিন ধরেই নেট দুনিয়ায় সাড়া ফেলছে এক মিশরীয় বনবিড়াল। বিভিন্ন গণমাধ্যম বলছে, সীমান্ত পাড়ি দিয়ে ইসরায়েলের এক সামরিক ঘাঁটিতে ঢুকে সেনাদের উপর আক্রমণ করেছে বন্যপ্রাণীটি। বনবিড়ালের কামড়ে গুরুতর জখমও হয়েছেন বেশ কয়েকজন সেনা সদস্য। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এ ঘটনায় সয়লাভ। বলা হচ্ছে, মিশর সীমান্তবর্তী হারিফ পর্বতের কাছে অবস্থিত ইসরায়েলি ঘাঁটিতে হয় এই ঘটনা। তবে সংবাদ মাধ্যমগুলোর খবর, এই হামলার পর পাকড়াও করা হয়েছে ওই বন্যপ্রাণীটিকে। পরীক্ষার জন্য নেওয়া হয়েছে বিশেষায়িত একটি হাসপাতালে। নেতানিয়াহু বাহিনীর উপর আক্রমণের গুঞ্জনে নেট দুনিয়ায় রীতিমতো হিরো বনে গেছে বনবিড়ালটি। মজার ছলে ইসরায়েলি হামলায় নিহত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের সঙ্গেও তুলনা দেয়া হচ্ছে প্রাণীটিকে। বলা হচ্ছে, যা বহু ক্ষমতাধর আরব নেতা করতে পারেননি তা করে দেখিয়েছে সামান্যই প্রাণী। দ্রুতগতির জন্য অত্যন্ত সুপরিচিত এই ধরনের বন্যবিড়াল, যারা প্রতি ঘন্টায় 80 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এদের এক একটি দৈর্ঘ্যে 60 থেকে 90 সেন্টিমিটার হয়ে থাকে। 12 থেকে 15 বছর বাঁচতে পারে প্রাণীটি। সাধারণত ইঁদুর, বন্য খরগোশ এবং পাখির উপর নির্ভরশীল হলেও আকারে বড় প্রাণীকেও আক্রমণ করতে সক্ষম ইজিপশিয়ান লিংস। অনিক রহমান, যমুনা নিউজ। ধর্মীয় আর ঐতিহাসিক গুরুত্ব তো রয়েছেই। অনন্য নির্মাণ শৈলীর জন্য সুপরিচিত পবিত্র আল-আকসা ইসলামী ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হিসেবে ঠাঁই দাঁড়িয়ে প্রাচীন এই স্থাপনা। কালের বিবর্তনে একাধিকবার সংস্কারের মধ্য দিয়ে গেলেও এখনও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু মসজিদুল আল-আকসা। মাত্র 125 বর্গ কিলোমিটার আয়তনের পবিত্র নগরী জেরুজালেমে অবস্থিত এই মুসলিম স্থাপনাটিকে দেখা হয়ে থাকে ফিলিস্তিনি সংস্কৃতি ও জাতীয়তার প্রতীক হিসেবেও। আল-আকসা, যার অর্থ সবচেয়ে দূর। মক্কা ও মদিনার পর এই আল-আকসা মসজিদকেই সর্বোচ্চ মর্যাদার ধর্মীয় স্থান হিসেবে দেখে মুসলিমরা। পবিত্র নগরী জেরুজালেমের পাহাড়ে অবস্থিত মসজিদটি মুসলিমদের কাছে হারাম আল শরীফ নামেও পরিচিত।
কথিত আছে আল আকসা প্রাঙ্গণে প্রথম মসজিদ নির্মাণ করেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর। পরে 705 খ্রিস্টাব্দে স্থানটিতে বড় পরিসরে মসজিদ নির্মাণ করা হয়। তবে প্রাকৃতিক দুর্যোগে 2 দফা ক্ষতিগ্রস্ত হয় স্থাপনাটি। যেতে হয় বেশ কয়েকটি সংস্কার ও পুনর্নির্মাণ কাজের মধ্য দিয়ে। মসজিদুল আকসা আসলে কোনো একক মসজিদ নয়, ছোট বড় অন্তত 3টি মসজিদ মিলে 14 হেক্টর জায়গার উপর প্রতিষ্ঠিত বাইতুল মুকাদ্দাস। দক্ষিণে কিবলি, দক্ষিণ পূর্বে মারওয়ানি ও দক্ষিণ পশ্চিমাংশে নির্মিত বুরাক মসজিদের সমন্বয়ে আল আকসা প্রাঙ্গণ। এদের মধ্যে সবচেয়ে আলোচিত আল কিবলি মসজিদ, যেটিকে মসজিদুল আকসায় নির্মিত মুসলমানদের সর্বপ্রাচীন ভবন বলে বিবেচনা করা হয়ে থাকে। মসজিদগুলোর ঠিক মাঝেই অবস্থিত ডোম অফ দি রক। গম্বুজাকৃতি সোনালী এই স্থাপনাকে ডাকা হয় কুব্বাতুস সাখরা নামেও, স্বর্ণের প্রলেপ থাকায় যেটি জ্বলজ্বল করে থাকে। মূলত গম্বুজের নিচে থাকা এক পাথরকে কেন্দ্র করে নির্মিত অষ্টভুজাকৃতির এই স্থাপনা, যেখানে মিলবে ইসলামী এবং বাইজেন্টাইন স্থাপত্য শৈলীর ছাপ। পবিত্র কোরআনের একাধিক স্থানে উল্লেখ রয়েছে মসজিদুল আকসার নাম। বরকতময় ও পবিত্র ভূমি হিসেবে অভিহিত করা হয়েছে স্থানটিকে। সেখান থেকে ইসলামের দীক্ষা নিয়েছেন বহু নবী রাসূল। ইসলামী সংস্কৃতি ও সভ্যতার আদিকেন্দ্র হিসেবেও খ্যাত আল আকসা। প্রতি বছরই আল আকসা প্রাঙ্গণে জড়ো হন বহু মুসলিম ধর্মানুসারী। হামাসের সাথে যুদ্ধকে কেন্দ্র করে এখন অনেকটাই সীমিত করা হয়েছে দর্শনার্থীদের প্রবেশাধিকার। অনিক রহমান, যমুনা নিউজ। শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রোববার তার পূর্বে ধারণকৃত একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে তিনি জানিয়েছেন, পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সাথে আলোচনায় বসতে হলে আগে 2015 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তি জেসিপিওতেও ফিরে যেতে হবে ওয়াশিংটনকে। এরপর হতে পারে পরবর্তী আলোচনা বা সংশোধন। জন্য আলোচনার ভিত্তি হতে পারে জেসিপিওএ চুক্তি। জেদ নয়, বরং অতীতের তিক্ত অভিজ্ঞতার জন্য যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে চায় না তেহরান। নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ এখনো বন্ধ হয়নি। সব মিলিয়ে ইরানের নিজস্ব কিছু শর্ত আছে আলোচনায় বসার আগে। পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে সেনাবাহিনীর সাথে সংঘর্ষে 16 জঙ্গি নিহত হয়েছে। রোববার দেশটির ওয়াজিরিস্তান জেলায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। আফগানিস্তান সীমান্তবর্তী এলাকাটিতে রাতভর সশস্ত্র গোষ্ঠীর সাথে সেনা সদস্যদের গুলি বিনিময় হয়। প্রাণ হারায় জঙ্গি দলটির সবাই। নিহতরা সবাই পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে দাবি ইসলামাবাদের। তারা সবাই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপির সদস্য বলে জানা গেছে। গেল কয়েকদিন ধরেই আফগান সীমান্তবর্তী এলাকাগুলোয় পাকিস্তানি বাহিনীর সাথে টিটিপির সংঘর্ষ চলছে। সিরিয়ার নতুন সরকার ব্যবস্থায়ও নিরাপত্তা নিয়ে শঙ্কায় দেশটির সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়। সম্প্রতি বাশার আল আসাদ অনুসারী আল-ওয়াইট গোষ্ঠীর বিরুদ্ধে সরকারি বাহিনীর অভিযানের পর নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আতঙ্কে তারা। এরই মাঝে রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চল সহ অন্যান্য দ্রুজ অধ্যুষিত এলাকায় নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নিয়েছে নিজেরাই। বাইনোকুলারে নজর কমান্ডার আবু আলীর। নিজ অঞ্চলে যে কোনো অনুপ্রবেশকারীদের ঠেকাতে আবু আলীর মতো বিভিন্ন পয়েন্টে অস্ত্রসহ প্রস্তুত দ্রুজ মিলিশিয়ার বহু সেনা। সিরিয়ার দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ সোয়েদা মূলত দ্রুজ সম্প্রদায় অধ্যুষিত অঞ্চল। দেশটির বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং বাশার আল আসাদের অনুসারী আলাওয়াইট গোষ্ঠীর সাথে সাম্প্রতিক সহিংসতার জেরে নিরাপত্তাহীনতায় সংখ্যালঘু দ্রুজরা। সোয়েদার সুরক্ষা নিশ্চিতে আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি, কিন্তু যুদ্ধের জন্য আমরা অস্ত্র হাতে নেইনি। যারা আঘাত করবে কেবল তাদেরই প্রতিহত করা হবে। সিরিয়ার লাগাতার দাঙ্গা হাঙ্গামায় এ অঞ্চলের অর্থনৈতিক অবস্থা ভালো না, কিন্তু পূর্বপুরুষের ভূমি আমাদের রক্ষা করতেই হবে। জাতি গোষ্ঠী নির্বিশেষে সবার অংশগ্রহণে সরকার কাঠামো গড়ে তোলার কথা জানিয়েছেন সিরিয়ার নতুন সরকার প্রধান আহমেদ আল সারা। তবে দ্রুজদের অভিযোগ, আহমেদ সারার মুখের কথার সাথে বাস্তবতা মিলছে না, যদিও এখনও আশা ছাড়ছেন না অনেকেই। রক্তপাতের মাধ্যমে ক্ষমতা দখল করা হয়েছে। সিরিয়ার বর্তমান এই সরকার সব জাতি গোষ্ঠীর নাগরিকদের অধিকার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা আছে। সরকার প্রধান তার অনুগতদের শুধু পাশে রাখছেন। জানি না আমাদের ভবিষ্যৎ কি হবে।
কোনো প্রকার রক্তপাত আর চাই না। জনগণ এখন ক্লান্ত। বাশার আল আসাদের সময়েও আমরা অধিকার থেকে বঞ্চিত ছিলাম। আশা করি নতুন সরকার দ্রুজদের কথা চিন্তা করবেন, আমাদের নিরাপত্তা নিশ্চিত করবেন। ধারণা করা হচ্ছে শিয়া সম্প্রদায় থেকেই আনুমানিক 10ম শতাব্দীতে দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর আবির্ভাব। বিশ্বব্যাপী প্রায় 10 লাখ দ্রুজ জনগোষ্ঠীর অর্ধেকের বেশি বাস করে সিরিয়ায়। এছাড়াও লেবানন, জর্ডান ও দখলকৃত গোলান মালভূমিতে তাদের বসবাস রয়েছে। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে বাশার আল আসাদের পক্ষে ও বিপক্ষে দুদলে বিভক্ত হয়ে যায় দ্রুজ সম্প্রদায়। সম্মুখ যুদ্ধ এড়াতে দ্রুজদের কিছুটা স্বায়ত্তশাসন দিতে বাধ্য হন আসাদ। এবার হায়াত তাহরির আল শাম HTS এর নেতৃত্বে নতুন শাসন ব্যবস্থায় সংখ্যালঘুদের অধিকার কতটা নিশ্চিত করা হবে তা নিয়ে সংশয়ে বিশ্লেষকরা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। আগামী 28 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে কানাডার আগাম নির্বাচন। রোববার দেশটির নতুন প্রধানমন্ত্রী ও লিবারেল নেতা মার্ক কার্নি এ ঘোষণা দেন। সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হওয়ার 2 সপ্তাহেরও কম সময়ে এমন ঘোষণা দিলেন তিনি। এর আগে কানাডার পার্লামেন্ট ভেঙে দিতে গভর্নরদের সাথে বৈঠক করেন মার্ক কার্নি। চলতি বছরের অক্টোবরের 20 তারিখের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কানাডার সাধারণ নির্বাচনে। তবে বিশ্লেষকদের মত অনুযায়ী পরিস্থিতি সুবিধাজনক হওয়ায় এখনই আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছে কানাডার লিবারেল পার্টি। 2015 সাল থেকে কানাডার নেতৃত্বে দলটি 9 বছর ক্ষমতায় থাকার পর গেল জানুয়ারিতে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তেফার ঘোষণা করলেন জাস্টিন ট্রুডো। একসাথে দুর্ঘটনার কবলে পড়ল দ্রুত গতির 4টি গাড়ি। একে অপরের পেছনে ধাক্কা দেয় গাড়িগুলো। রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে হয়েছে এ ঘটনা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ভয়াবহ দুর্ঘটনার দৃশ্য। ট্রাফিক সিগন্যাল না মানায় গাড়ির চালককে ধরতে পিছু নেয় পুলিশের গাড়ি। কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায় আরেকটি সিগন্যাল পোস্টে। একে একে ধাক্কা দেয় দ্রুতগতির 3টি পুলিশের গাড়ি। সৌভাগ্যক্রমে চালক যাত্রীরা বেঁচে গেলেও আহত হয়েছে পুলিশ সহ অন্তত 13 জন। পুলিশের সন্দেহ মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই ব্যক্তি। সিগন্যালের লাল বাতি উপেক্ষা করায় তার পিছু নেয় পুলিশ। বারবার গাড়ি থামানোর নির্দেশ দেওয়ার পরও কর্ণপাত করেননি তিনি। ড্রাইভার ছাড়াও আরো 2 জন যাত্রী ছিল গাড়িতে, তাদের সবাইকে আটক করা হয়েছে। যুদ্ধবিরতির আলোচনার মাঝে পূর্ব ইউক্রেনের দোনেৎস্কের আরও একটি বসতি নিয়ন্ত্রণ নিল রাশিয়া। রোববার এমনটা দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। দুদেশের পাল্টাপাল্টি হামলায় এখন উত্তপ্ত ফ্রন্টলাইন। ইউক্রেনের সামরিক বিমানবন্দর, ঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র সহ অন্তত 138টি স্থাপনায় হামলা চালিয়েছে মস্কো। পাশাপাশি কিয়েভের ছোড়া 224টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ক্রেমলিন। তবে দোনেৎস্কে রুশ বাহিনীর হামলা সফলভাবে প্রতিহতের কথা জানিয়েছে ইউক্রেন। দাবি, এখনও এলাকাটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি রুশ বাহিনী। ট্রাম্প পুতিনের ফোনালাপ ছিল তাদের সরাসরি সাক্ষাতের পূর্বাভাস, এমনটি জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ। রুশ সাংবাদিক পাভেল জারুবিনকে দেয়া সাক্ষাৎকারে কথা জানান তিনি। পেসকোভ আরও বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সোমবার রিয়াদে আলোচনায় বসবেন। সেখানে সিদ্ধান্ত হবে ট্রাম্প পুতিনের সরাসরি বৈঠক নিয়ে। গেল মঙ্গলবার ফোনালাপ হয় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে। তবে এটি ছাড়াও তাদের মাঝে আরও যোগাযোগ হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি পেসকোভ। দক্ষিণ কোরিয়ার দাবানল পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দাবানলে ফায়ার সার্ভিসের 3 কর্মী সহ প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন, আহত হয়েছে আরও 6 জন। শনিবার শুরু হওয়া এই দাবানল ছড়িয়ে পড়েছে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায়। শুষ্ক ও ঝোড়ো আবহাওয়ার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে 9,000-এরও বেশি কর্মী। পানি এবং রাসায়নিক ছেটাতে কাজ করছে শতাধিক হেলিকপ্টার। আগুনে ভস্মীভূত হয়েছে অন্তত 5টি স্থাপনা। ক্ষতিগ্রস্ত হয়েছে 1000 বছরেরও পুরনো একটি ঐতিহাসিক মন্দির। প্রশাসন জানায় আগুনে ধ্বংস হয়ে গেছে প্রায় 6,500 হেক্টর বনাঞ্চল। 1,500-এর বেশি বাসিন্দা বাধ্য হয়েছেন অন্যত্র আশ্রয় নিতে। দর্শক, এখানে শেষ করছি যমুনা আই ডেস্কের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।